ভূগোল বদলায় না, কিন্তু ইতিহাস বদলায়। আর যখন প্রতিবেশী দেশের ইতিহাস বদলায় তখন আমাদের ভূগোল বা জিওগ্রাফিও বিপদে পড়ে। আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করি তারা গত 15 বছর ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে বলতাম গোল্ডেন এরা। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন একটি সত্য বলতে হচ্ছে, সেই সোনালী অধ্যায় আজ মৃত। 1971 সালে যে বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতীয়তাবাদ এবং ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল, আজ তারা হাঁটছে এক উল্টো রথে। 54 বছর পর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে জন্ম নিচ্ছে এক নতুন রাষ্ট্র কাঠামো, সেকেন্ড রিপাবলিক, যার ভিত্তি আর বাঙালি জাতীয়তাবাদ নয়, বরং উগ্র ধর্মীয় স্বাতন্ত্র্যবাদ। এর পিছনে রয়েছে বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি এবং অর্থনীতির মনস্তাত্ত্বিক পরিবর্তন। আবেগ সরিয়ে আসুন তথ্যের দিকে তাকাই। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে ভোট দেবেন 12,76,95,183 জন। সংখ্যাটা বিশাল, কিন্তু প্রশ্ন হলো তারা কাকে ভোট দেবেন? গত 3 দশক ধরে বাংলাদেশের রাজনীতি ছিল দুই বেগমের যুদ্ধ, ব্যাটেল অব দ্য বেগমস। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আওয়ামী লীগ আজ নিষিদ্ধ, নির্বাচনে অযোগ্য। খালেদা জিয়া, গত ডিসেম্বরে তার প্রয়াণ ঘটেছে। বিএনপি এখন চলছে তারেক রহমানের নেতৃত্বে। রাষ্ট্রবিজ্ঞান বলে রাজনীতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, আর ঠিক এই শূন্যতাই জন্ম দিয়েছে এক নতুন 11 দলীয় জোটের। এখানে জামায়াত ইসলামীর সাথে হাত মিলিয়েছে ছাত্রদের তৈরি ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। অর্থাৎ তথাকথিত প্রগতিশীল ছাত্ররা আজ হাত মিলিয়েছে কট্টরপন্থীদের সাথে। তাদের লক্ষ্য মদিনা সনদের আদলে রাষ্ট্র গঠন। অর্থাৎ লড়াইটা আর দলের লড়াই নয়, এখন আইডিওলজির লড়াই। কিন্তু তাদের এই ভাবনা ভাবাচ্ছে কে? বাংলাদেশের শিক্ষিত নাগরিকরা সমাজকে কেন সঠিক ছবিটা দেখাচ্ছেন না? উত্তরটা তো লুকিয়ে আছে তাদের অর্থনীতির পাতায়। চাণক্য বলেছিলেন, ক্ষুধার্ত মানুষের কোনো ধর্ম নেই, তার একমাত্র ধর্ম হলো অন্ন। আসন্ন ফেব্রুয়ারির 2026-এর ইকোনমিক ডেটা যদি আমরা দেখি, তাহলে দেখব বর্তমানে বাংলাদেশের খাদ্যের মুদ্রাস্ফীতি প্রায় 7.71% বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে এর প্রভাব আরো বেশি। সরু চালের দাম বেড়েছে প্রায় 15%, ভোজ্য তেলের দাম বেড়েছে প্রায় 12.83%। সবচেয়ে বড় বিপদের হলো রিয়েল ওয়েজ বা প্রকৃত আয়ের হার। বাংলাদেশে মানুষের নামমাত্র আয় বা নমিনাল ওয়েজ বেড়েছে 8.07%, কিন্তু মুদ্রাস্ফীতি 8.49%। অর্থাৎ বাস্তবে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে 0.42%। অর্থনীতির হিসেবে এটি কিন্তু বিশাল বড়। বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমাদের মতোই বাংলা ভাষায় কথা বলে, তারা কেন আজ তথাকথিত ভারত বিরোধী সেন্টিমেন্টে সায় দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের রান্নাঘরে, তাদের পকেটে। অর্থনৈতিক দিকটাকে অন্ধকারে রেখে তাদের বোঝানো হচ্ছে, তোমার এই অবস্থানের জন্য ধর্মনিরপেক্ষতা এবং ভারত দায়ী। আজ সেখানে রাজনৈতিক কঠোরপন্থাকে জ্বালানি দিচ্ছে এই অর্থনৈতিক দুরবস্থা। অর্থনৈতিক হতাশা আজ বাংলাদেশের যুব সমাজকে র্যাডিক্যাল বা কট্টরপন্থী মনোভাবের দিকে ঠেলে দিচ্ছে। তারা হয়তো ভারত বিরোধী হিসেবে জন্মায়নি, কিন্তু পরিস্থিতি ও প্রোপাগান্ডা তাদের ওই পথেই নিয়ে যাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের নাগরিকদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। এই কথাটা আপনারা বিবেচনা করুন, সরকারকে প্রশ্ন করুন। অযথা ভারত বিদ্বেষী হয়ে কোনো লাভ নেই, বরং নিজের অধিকার এবং অর্থনীতি বোঝার মধ্যেই লাভ লুকিয়ে আছে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন জাগে, ভারত কি করছে? ভারত সরকার কি চুপ করে আছে? একদমই না। রাষ্ট্রদূতেরা কথা বলেন শব্দ দিয়ে, আর রাষ্ট্র কথা বলে বাজেট দিয়ে। 2026 সালের বাজেটে ভারত সরকার বাংলাদেশকে দেওয়া সাহায্যের পরিমাণ 50% কমিয়ে দিয়েছে। এখন তা মাত্র 60 কোটি টাকা। এটি কোনো সাধারণ কাটছাঁট নয়,
এটি একটি ডিপ্লোম্যাটিক সিগন্যাল। অনেকে একে শাস্তি বলতে পারেন, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় ডিপ্লোম্যাটিক সিগন্যালিং। ভারত বুঝিয়ে দিয়েছে, যতদিন না নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে, ততদিন পুরনো বন্ধুত্ব দেখানো সম্ভব নয়। কিন্তু এর মানবিক মূল্য দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা। ইন্ডিয়া আউট ক্যাম্পেনে বাংলাদেশে দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছে। গত 2 মাসে অন্তত 15 জন হিন্দুকে হত্যার খবর আমাদের ব্যথিত করেছে। সংখ্যাটা বাড়তে পারে, কিন্তু কমছে না। এটাই উদ্বেগের কারণ। ওপারে যখন অস্থিরতা বাড়ে, এপারে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তে তার চাপ পড়ে। এটা সাধারণ জিওপলিটিক্স। বাজেটে ভারতের এই কঠোর অবস্থান আসলে ভারতের সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষার একটা আগাম প্রস্তুতি। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে তথা ভারতের সীমান্ত রেখাতে আজ যে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশের ভয় তৈরি হয়েছে, তা কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। যখন ওপাশে চালের দাম বাড়ে আর নিরাপত্তার অভাব দেখা দেয়, তখন এই ধরনের অনুপ্রবেশ কিন্তু চাপ বাড়াবেই। আমাদের ডেমোগ্রাফি বা জনসংখ্যা কাঠামোর ওপর এই চাপ আগামী দিনে অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। ভিডিওর শুরুতে বলেছিলাম, সত্য কঠিন। কঠিন সত্য হলো, আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বাক্সে যে রায় আসবে তা বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে কোন দিকে নিয়ে যাবে তা অজানা, এবং তা ভবিষ্যৎ বলবে। জিওপলিটিক্সে এরপর বাংলাদেশের অবস্থান কি হবে সেটাও অজানা। কিন্তু একটা কথা ঠিক, বাংলাদেশ আজ প্রথম রিপাবলিক মৃতপ্রায়। জন্ম নিচ্ছে এক নতুন রাষ্ট্র কাঠামো, সেকেন্ড রিপাবলিক, যার ভিত্তি কিন্তু আর ভাষা বা সংস্কৃতি নয়। এর ভিত্তি পুরোটাই ধর্মীয় স্বাতন্ত্র্যবাদ। গীতা আমাদের শিখিয়েছে সজাগ থাকাই ধর্ম। বাংলাদেশের এই আইডিওলজিক্যাল মেটামরফোসিস বা রূপান্তর আমাদের পূর্ব সীমান্তের নিরাপত্তাকে চিরতরে বদলে দিয়েছে। ভিডিওর শেষে আমি আমার এপার বাংলার বন্ধুদের এবং ওপার বাংলার দর্শকদের একটা কথাই বলবো, আগামী 12ই ফেব্রুয়ারির রায় হয়তো বাংলাদেশের গতিপথ চিরতরে বদলে দেবে, যার ভিত্তি ও আদর্শ আমাদের পরিচিত বাংলাদেশ থেকে অনেকটা আলাদা। আমি আপনাদের তাই জিজ্ঞেস করছি, এই বাংলাদেশ সম্পর্কে আপনাদের মতামত কি? আমি জানতে চাই, বাংলাদেশের নাগরিকরা জানতে চায়, ভারতীয় নাগরিকরা জানতে চায়। জীবন সুদর্শন করুন।